বলছি স্যার, 6টা উপনির্বাচনে দেখা গেল বিজেপির রেজাল্ট একেবারেই খুব একটা ভালো হলো না। যেখানে বিজেপি এত লম্পঝম্প করছে, এত কিছু করছে, বলছে আমরাই সব থেকে বেশি বিরোধিতা করছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাহলে রেজাল্ট কেন ভালো হচ্ছে না? মুখে মারিতম জগৎ, বুথে বুথ পাহারা দেবার জন্য বুথে এজেন্ট বসেছে, যারা যে মুসলমান এলাকায় যে কটা বসেছে টাকার বিনিময়ে বসেছে, কিন্তু বকলমে তারা এজেন্টই না। বাপ বাড়ি তৈরি করলে সেই বাড়িতে পেরেক ঠুকতে গেলে বাপের বুকটা ধড়াস ধড়াস করে, কিন্তু তৈরি করা বাগানে যদি কেউ ফুল তোলে তার বুকটা ধড়াস ধড়াস করবে? করবে না। আজকে তৃণমূল 12-13 বছর ক্ষমতায় থাকার পর এই তৃণমূল 11 সালে ক্ষমতায় আসার পরেও যে 11 সালে ইলেকশন হয়েছিল অনেক বুথে এজেন্ট দিতে পারেনি। প্রমাণ আছে আমার, আমি প্রমাণ নিয়ে বলি। কিন্তু তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে সওগাত মোল্লা থেকে শুরু করে, রেজ্জাক মোল্লা থেকে শুরু করে, উদয়ন গুহ থেকে শুরু করে, তোলা সেন থেকে শুরু করে, বাত্যবোস থেকে শুরু করে সবাই কাতলা মাছের মতো লাভ পায়। কাতলা মাছ, কারণ এখানে মধু আছে। আজকে যে সমস্ত এলাকায়, বিশেষত মুসলমান এলাকায় আপনারা গিয়ে সমীক্ষা করবেন, ভোটের আগের দিনে মনে হয় যেন চাঁদরাত হচ্ছে। জব্বার গড়গড় করে রাত্রি 2টার সময় শাক বাঁধছে। আরে জব্বর কি হলো? আরে মন যে প্রার্থী হয়েছে সে পিঠটা চাপড়ে দিয়েছে, আর তার বুকের র্যাঙ্ক 36 থেকে 48 হয়ে গেছে, ডোন্ট কেয়ার। এই যে সারা রাত ধরে ঝান্ডা বাঁধলো, তারপরের দিনে বিরিয়ানি হলো, তারপর দিন মুড়ি ঘুগনি হলো, আলুর দম ঘুগনি হলো, এই যে কীর্তিকারা হলো, এই জায়গাতে তারা যে বুজ্জাম করে ফেললো, এই জায়গাটা ওখানে সেটিং করে ফেললো প্রিজাইডিং অফিসার, সেন্ট্রাল ফোর্স তাদের মুরগির মাংস খাইয়ে দিল, যারা এজেন্ট তাদেরকে ইয়ে করে দিল। বিরোধী পক্ষের যদি কোনো এজেন্ট বলে আচ্ছা সবারই তো পেছনে বাপ মা আছে, বোন আছে, গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, তার থেকে বাবা খালি টিক দিয়েছে, টিক দিয়েছে, যা হচ্ছে হোক। এই যে প্রতিরোধ করার ক্ষমতা না বিজেপির আছে, না সিপিএম এর আছে, না কংগ্রেস। ওরা একদিনের টি-20 ম্যাচ খেলে দেয়। এই টি-20 ম্যাচে, ওয়ানডে ক্রিকেটে তৃণমূলের কাছে সবাই পরাস্ত, সবাই পরাস্ত। তাই তৃণমূলও জানে সারা বছর চুরি করো, সারা বছর খাদ্য চুরি করো, সারা বছর রেশন চুরি করো, সারা বছর আবাস যোজনার টাকা চুরি করো, যা খুশি করো, মুসলমানদেরকে খুল্লা লাইসেন্স দিয়েছে, আর সাথে কিছু লক্ষ্মীর ভান্ডার ফান্ডার আছে। একদিনের টি-20 ম্যাচ খেলে দেয়। অথচ আমরা উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস লক্ষ্মীর ভান্ডার বিরুদ্ধে দাঁড়িয়ে মায়েরা বুবুরা সারা জাগলো। এটা কিন্তু শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক কিন্তু হয়নি। গ্রামের মানুষদেরকে ওই লক্ষ্মীর ভান্ডার কিছুদিনের মধ্যে বাড়িয়ে দেবে, দেখবেন তারা জানে আমার স্বামী তো যায় না, ও তো আমাকে দেখছে মাস গেলে টাকা, কিন্তু তার বুকের উপরে যে ছেলেটা বেকার বসে আছে, মেয়েটা বসেছে, সেটা খেয়াল করে না, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে ওটাই। এই জায়গাতে যতক্ষণ না বুথ ভিত্তিক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে প্রতিরোধ করার মতো ক্ষমতা না অর্জন করবে, ততক্ষণ পর্যন্ত তৃণমূল উপনির্বাচন বলো, 26 সালের নির্বাচন বলো, 35 সালের নির্বাচন বলো, ওরা জিতেই যাবে। আর যদি আজকে উত্তরপ্রদেশে একটা 65% মুসলমানের বাস,
সেখানে বিজেপি জিতে। আপনি মহারাষ্ট্রে 9টা মুসলমান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তারা নেতৃত্ব দিয়ে মুসলমানরা দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো, জিতে গেল মসজিদে বসে। অর্থাৎ মোদিজি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং মুসলমানদেরকে কাছে নিয়ে মসনদ দখল হয়ে গেল। মসনদ দখল হয়ে গেল বোম্বের মতো জায়গায়, যেখানে কিছুদিন আগে বিশাল জনসভা র্যালি করেছিল, তথাপি বোম্বেতে, কারণ ওখানে মুসলমানদেরকে আপন করে টেনে নিয়েছিল, মুসলমান ভোট জৌরত মনে করেছিল, তাই ক্ষমতায় এসছে। আমাদের বাংলাতে ঠিক সেই রকম ভাবে মোদিজির কথায় এক হাতে ল্যাপটপ, এক হাতে কোরআন মুসলমানদের কাছে ছড়িয়ে দিতে হবে, মুসলমানদেরকে আপন করে নিতে হবে, মুসলমানদেরকে ভোট ভাঙতে হবে তৃণমূলকে। তবেই বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, যেই বলো ভোটে জয়লাভ করবে। কারণ আপনাকে একটা অঙ্ক দিচ্ছি, ধরুন 65% হিন্দুর বাস, 35% মুসলমানের বাস। তো মমতা ব্যানার্জি যখন খেলতে নামে 35 আর 65 100 নিয়ে খেলতে নামছে, তার 35 পকেটে আর 15-20% লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি দিয়ে টেনে দিল। আর আপনি বিজেপি যখন খেলতে নামছেন 65-র মধ্যে 80 পেতে হবে, যেটা কোনোদিনই হয়নি 80%। সুতরাং স্বপ্ন দেখাতে পারে, বাস্তবে রূপ হবে না। 80% কোনোদিনই ভোট পাওয়া যাবে না 65। তাই মোদিজির ফর্মুলা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই ফর্মুলাতে যদি হাঁটতে পারে বিরোধী পক্ষ এবং বুথে বুথে যদি জনজাগরণ করতে পারে, জন উত্থান করতে পারে, জনবিপ্লব ঘটাতে পারে, তবেই এই সরকারকে, এই জবরদল সরকারকে, এই ডাইনি মুখ্যমন্ত্রীকে উৎখাত করা যাবে বাংলাদেশে। ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি রাস্তায় নামছেন, কি বলবেন? এ তো নামতেই হবে, নামতেই হবে। কারণ আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট হয়েছে, বাকি 95% মুসলমান ভোট পেয়ে ও ক্ষমতায় আছে। তা মুসলমান দরদি না সাজলে 26 সালে ভোটে জিতবে কি করে? কারণ 21 সালের মমতা ব্যানার্জি যারা সফেদ ঘোড়া আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী, বড় নাকোদা মসজিদের ইমাম, টিপু সুলতানের মসজিদের ইমাম, এরা সফেদ মুসলমান লিবাস পরে গ্রামে গ্রামে ঢুকে মুসলমান পাড়ায় চাচারা, আব্বাজানেরা, খালারা, বুবুরা, আম্মাজানেরা, আপনারা যদি মমতা দিদিকে, মমতা আপাকে, মমতা খালাকে যদি ভোট না দেন, যদি বিজেপি চলে আসে, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদের মসজিদে আজান বন্ধ করে দেবে। এই যে জুজুর ভয় দেখিয়ে দিল, মুসলমানরা এক কাট্টা হয়ে ভোট দিল, সেই ভোটেই তো জিতে আছে। আজকে আবার 26 সালে ভোট, তাই ওয়াকফ নিয়ে ওদেরকে ময়দানে নামতে হচ্ছে। উন্নয়ন নিয়ে ময়দানে নামতে হচ্ছে না, ওয়াকফ নিয়ে নামতে হচ্ছে। কারণ আবার মুসলমানদেরকে সুশ্রুতি দিতে হবে, আবার মুসলমানদেরকে বলতে হবে ওয়াকফের কথা, যে ওয়াকফ সম্পত্তি মোদি নিয়ে নেবে, মসজিদের সম্পত্তি মোদি নিয়ে নেবে, তোমার মাদ্রাসা সম্পত্তি মোদি নিয়ে নেবে। মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, আমিও মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ? হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ? ওয়াকফ হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, নেহেরু আর জিন্না, এই দুই হারামজাদার জন্য আজকে আমাদের দেশটা ভাগ হয়েছে। দুই হারামজাদার জন্য কুর্সির লড়াই। জিন্না চলে গেল পাকিস্তান মুসলমানদেরকে নিয়ে, তখন খান আব্দুল্লাহ গফ্ফার খান, মাওলানা আবুল কালাম আজাদ, যারা কংগ্রেসের সাথে ফেভিকলের মতো জুড়ে ছিল,
যারা আন্দোলন করেছিল স্বাধীনতার সংগ্রামে, তারা বলল নেহেরুপুরকে, আমরা পাকিস্তানে যাব না, আমরা চিরকাল কংগ্রেস করেছি, চিরকাল আমি তোমার সাথে। তখন নেহেরু পরিবার বলল ওকে। তখন একটা চুক্তি হলো, চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। সেই চুক্তিতে কি লেখা রইল, যে ভারতবর্ষে যে মুসলমানগুলো চলে গেছে, যারা রয়ে গেল, এই যে আমরা 15% রয়ে গেছি, এদের জীবন, জীবিকা, ধর্ম, সামাজিক সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের। ওখানে জিন্না ঘোষণা করলো, ওখানে যারা হিন্দু সংখ্যালঘু রয়ে গেল 20%, তাদের জীবন, জীবিকা, ধর্ম, সামাজিক সব রক্ষার দায়িত্ব ওই। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আমরা 15% মুসলমান আজও ভারতবর্ষের বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আজও মসজিদে আজান হয়, আজও মসজিদে কোরআন পড়া হয়। আর ওখানকার সংখ্যালঘু হিন্দুরা দলে দলে চলে আসছে, তাদের ধর্ম বিপন্ন হচ্ছে, তাদের জীবন বিপন্ন হচ্ছে, তাদের জীবিকা বিপন্ন হচ্ছে। তাই তো বাংলাদেশ থেকে হিন্দুরা চলে আসছে। সেই লিয়াকত চুক্তি লঙ্ঘন করেছে বাংলাদেশ সরকার, লিয়াকত চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সরকার। আর এখান থেকে যে বিত্তবান মুসলমানরা চলে গেছিল, সেই সম্পত্তিগুলো দান করে গেছে, ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে গেল। কি না, ভারতবর্ষের বুকে যারা রয়ে গেল 15% মুসলমান, তাদের জীবন, জীবিকা, সমস্ত কিছুর ক্ষেত্রে যারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত মানুষদের জন্য, বিধবা মানুষদের জন্য, যার ভরণ পোষণ করার কেউ নেই, এতিম বাচ্চা, যার মা নেই, বাপ নেই, যারা মেধাবী ছাত্র, তাদের পড়াশোনার জন্য এই টাকাটা খরচা হবে। কোটি কোটি টাকা। ভারতবর্ষের বুকে রেলের যা সম্পত্তি, তারপরে তৃতীয় স্থানে আছে ভারতবর্ষের। শুধু কলকাতার বুকে যে সম্পত্তি আছে, রাজা বাজার, কলুটালা, পার্সার কাছ থেকে, পিকনিক গার্ডেন থেকে আরম্ভ করে সমস্ত ওয়াকফের সম্পত্তি সফেদ মুসলমান, মানে যারা তৃণমূল করে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা এখন লুটে পুটে খাচ্ছে। যদি এটা সিবিআই তদন্ত হয়, অর্ধেক মুসলমান যারা লুকিয়ে তৃণমূল করে সব জেলে ঢুকবে। আর যে গরিবের সম্পত্তি, হক মারার সম্পত্তি, এতিম বাচ্চার সম্পত্তি তৃণমূলরা লুটে পুটে খাচ্ছে, তাদের বিরুদ্ধে বিল আসছে যে এতিম মানুষের সম্পত্তি, বিধবা মানুষের সম্পত্তি কতিপয় মুসলমান লুটে পুটে খাচ্ছে। তাই তাদের হাতে ঘা লেগেছে বলে এখন মমতা ব্যানার্জি তাদের হয়ে এখন ধর্মের সুশ্রুতি দিয়ে, ওয়াকফের সুশ্রুতি দিয়ে, মুসলমান ধর্মের সুশ্রুতি দিয়ে, যেটা ওয়াকফের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2026 সালে এই জিনিসটাকে কি করে আটকাবে? মানে কোন জায়গা থেকে আপনার মতে বলে যে কিভাবে গেলে শুভেন্দু অধিকারীদের তাহলে একটা জিত আসার সম্ভাবনা থাকবে পশ্চিম? এই জায়গা থেকে রুখতে গেলে আমি মনে করি কেন্দ্র এবং রাজ্যে পূর্ণাঙ্গ সভাপতি চায়, কারণ এখন সুকান্ত মন্ত্রী হয়ে গেছে, পার্ট টাইম হয়ে গেছে। পূর্ণাঙ্গ সভাপতি চায়, সর্ব ধর্মের কাছে গ্রহণযোগ্য সভাপতি চায়, এবং আরো ক্ষেত্রে ভারতবর্ষের যে নিয়ম সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ, তাই মুসলমানদেরকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে বুথ পাহারা দেবার লোক খুঁজতে হবে এবং তাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে, তবেই এই জায়গাটা রুখতে পারা যাবে। তা নাহলে বন্যার জলের মতো, খড়কুটের মতো, এই 6-6 মতো মমতা ব্যানার্জি জয়। কিন্তু শুভেন্দু অধিকারী তো মানছেন না সবকা সাথ সবকা বিকাশ। দেখুন, শুভেন্দু অধিকারী বলেছে, কিন্তু এটা তো বাস্তবের উপায় নেই। তাহলে তো সংখ্যালঘু মোর্চা তুলে দিতে হতো, কিন্তু আছে তো, তাহলে তো সবকা সাথ সবকা বিকাশ দিয়ে উত্তরপ্রদেশে জিততো না 65%। যদি সবকা সাথ সবকা বিকাশ বা সংখ্যালঘু মোর্চা যদি তুলে দিত, তাহলে তো বোম্বেতে থাকতো না। সুতরাং একজন ব্যক্তি কি বললো, কারণ ভারতীয় জনতা পার্টি একটা পাতকুয়োর ব্যাংক না, যেমন তৃণমূল সর্বভারতীয় লেগে, কিন্তু ওরা আঞ্চলিক দল। এটা আমি বলছি, নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে সভাপতি,
কিন্তু তবুও লেখে, আবার জিততে পারে না। এই তো উপনির্বাচনে গেছিল অন্য রাজ্যে, একটা পঞ্চায়েতের মেম্বারের সমানও ভোট পায়নি, যেমন বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি যেখানে হয়, যার পেছনে সঙ্গ আছে, এটা বৃহৎ মহাসাগরের দল, অর্থাৎ তারা আদা ব্যাপারী, আমের মতো জাহাজের খোঁজ রাখা উচিত। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদের বক্তব্য, এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।